করি? হ্যাঁ, শুরু করো। হ্যাঁ, 4:20 বাজে অলরেডি। ওকে। নমস্কার। এখানে উপস্থিত আমার সকল বন্ধু, সহকর্মী বৃন্দ এবং আমার অতি প্রিয় ছাত্রীদের স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানের মূল বিষয় হলো হিউম্যান এনভায়রনমেন্ট ইন্টারঅ্যাকশন, এবং এই বিষয়ে আমাদের সামনে আলোকপাত করবেন প্রধান বক্তা হিসেবে ডক্টর সহেলী রায়চৌধুরী, যিনি রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যা ভবনে অধ্যাপনা করেন। বিষয়টি আমাদের সেমিস্টার 6 এর জেনারিক ইলেকটিভ মেয়েদের রয়েছে, আবার অনার্সে ডিএসসি যাদের রয়েছে তাদেরও রয়েছে। কিন্তু প্রধান যে বিষয়টা সেটা যেহেতু এটা পরিবেশের সঙ্গে যুক্ত, সেই জন্য বোধহয় এই আজকের এই বিষয়টার সঙ্গে আমরা সকলেই যুক্ত। একটু সামান্য বলি যে আমরা একেবারে সৃষ্টির সভ্যতার একেবারে উষাকাল থেকেই কিন্তু আমরা মানুষ অনেকগুলো স্তর অতিক্রম করে এসেছে। প্রথমে আমাদের সেই আদি ব্যবস্থা ছিল প্রিমিটিভ সিস্টেম, তারপরে আস্তে আস্তে আমরা কৃষিকাজ শিখেছি, তারপরে আমরা শিল্প গড়ে তুলেছি, এবং আমরা যদি খেয়াল করি তাহলে দেখা যায় প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু প্রত্যেকটা স্তরেই কিন্তু আমরা প্রকৃতির সঙ্গে সবসময় যুক্ত থেকেছি, কখনোই বিচ্ছিন্ন হইনি। কিন্তু ওই শিল্প সমাজ গড়ে ওঠার পরে যেটা হলো, আমরা খুবই ব্যক্তিকেন্দ্রিক আত্মকেন্দ্রিক হয়ে গেলাম, এবং তখনই ওই নেচার আর কালচারের মধ্যে একটা ব্যবধান এলো, আর মানুষ প্রকৃতিকে নানান রকম ভাবে নিঃশেষ করতে শুরু করলো, এবং সেখান থেকেই কনফ্লিক্টটা তৈরি হয়। যাই হোক, এইসব বিষয় তো আমরা আজকে আমাদের মূল বক্তার কাছ থেকে শুনবো, সহেলী ম্যাডাম তো এসেছেন। কিন্তু তারও আগে আমি আমার কলেজের অধ্যক্ষা ডক্টর সোমা ঘোষ মহাশয়কে অনুরোধ করব, তিনি যদি তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের মধ্যে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করেন। ম্যাডাম প্লিজ। ম্যাডাম। ঠিক আছে। হ্যাঁ রূপা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সরি, একটা কথা। হ্যাঁ, যেহেতু আমি আজ কলেজে, তার ফলে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা। আজকের এই আলোচনার বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমার মনে হয়েছে। সেজন্য আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান এবং আমাদের আইকিউসি কোঅর্ডিনেটর যখন ডক্টর রূপা সেন যখন এই বিষয়টাকে নির্বাচন করে আমাকে জানালেন, আমি এক কথায় তাকে সমর্থন করি। আজকে আমরা একটা অদ্ভুত দুর্যোগের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছি, আমাদের এই অতিমারি সংক্রান্ত দুর্যোগ। আবার এর একটা ইতিবাচক দিকও আছে। অনেকে বলছে যে যেহেতু এই বারবার লকডাউন, কলকারখানা বন্ধ, কার্বন এমিশন নেই ইত্যাদি কারণে পরিবেশ অনেকটা পরিশুদ্ধ হচ্ছে ইত্যাদি, যদিও সেটা কাম্য নয়। এই পরিশুদ্ধিটা তো আমাদের কাম্য নয়। এবং সভ্যতা যত এগিয়েছে, মানুষ বোধহয় তার ভাবনায় ততটাই আত্মকেন্দ্রিক হয়ে উঠেছে, বা কিছুটা যেন বর্বর হয়ে উঠেছে। এই আত্মকেন্দ্রিকতার পরিণাম হচ্ছে শুধু আমার ভালো থাকা, এবং তার বিনিময় মূল্য হচ্ছে পরিবেশকে ধ্বংস করা। আজকে আমরা যাকে পেয়েছি, ডক্টর সহেলী রায়চৌধুরী, সারদা রামকৃষ্ণ মিশন বিদ্যা ভবনের অধ্যাপিকা, আমার অনেক ছোট, আমার খুব প্রিয় একজন মানুষ এবং প্রিয় একজন শিক্ষিকা। তার কাছে আমরা বিস্তারিত শুনবো, কিন্তু আমার বারবার মনে হয়েছে যে বিশ্বব্যাপী কোথাও গভর্নমেন্টের পলিসি মেকিং এবং শাসন ক্রিয়া, যেটা আমরা গভর্নেন্স বলি, তার সঙ্গে পরিবেশের মিথস্ক্রিয়ার একটা পরিবর্তন বোধহয় প্রয়োজন। কারণ
একটা পরিবর্তন না আনলে আমরা সত্যি বারবার অনেক আলোচনা চক্র করি, সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলি, পরিবেশ কেন্দ্রিক উন্নয়নের কথা বলি, আমরা ডেভেলপমেন্ট মাইগ্রেশন নিয়ে চিন্তা ভাবনা করি, এরকম নানান কথা আমরা বলি, কিন্তু সত্যি সত্যি যদি নীতি গ্রহণ ব্যবস্থায়, সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থায় পরিবর্তন না আনা যায়, তাহলে বোধহয় মনুষ্য সমাজের সঙ্গে পরিবেশের সুসম্পর্ক স্থাপন করে ওই টেকসই উন্নয়ন, এটা বোধহয় আমরা আদৌ বাস্তব রূপ দিতে পারবো না। যাই হোক, আমার বক্তব্যকে আমি দীর্ঘায়িত করব না। আমি সহেলি ম্যাডামকে আন্তরিকভাবে অভিনন্দন জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো, তিনি আমাদের আজকে সময় দিয়েছেন বলে। আমি ডক্টর রূপা সেন, আমাদের আমি আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শ্রী প্রদীপ্ত মুখার্জি, যিনি আমাদের ওয়েবিনার অর্গানাইজিং কমিটিরও আহ্বায়ক, তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। তার প্রত্যেকটা মুহূর্তে আমাদের এই নানান ওয়েবিনারে সাহায্য করা এবং কার্যকরী সহায়তা প্রদান করবার জন্য, এবং আমাদের ডিপার্টমেন্টের অন্যান্য যারা রয়েছেন, অভ্র বসু রায় এবং সুপর্ণা গাঙ্গুলি ম্যাডাম, তাদের কাছেও আমি কৃতজ্ঞতা ব্যক্ত করি এরকম একটি প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা চক্রের ব্যবস্থা করার জন্য। সেই সঙ্গে যাদের কথা না বললেই নয়, হিস্ট্রি ডিপার্টমেন্টের শ্রীমতী আত্রেয়ী ভট্টাচার্য এবং কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের শ্রীমতী পূজা দাস, তাদের আন্তরিক প্রচেষ্টায় আমরা এই দুঃসময়েও প্রযুক্তির সাহায্য নিয়ে এই ধরনের আয়োজন করতে পারছি। আমি আবার স্বাগত জানাই সমস্ত ছাত্রীকে, যারা আজকে অংশগ্রহণ করেছেন, সেই সকল অধ্যাপক অধ্যাপিকাকে, এবং বিশেষ করে আমার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই ডক্টর সহেলি রায়চৌধুরীকে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। খুব সত্যি কথা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থায়ী উন্নয়নের পরিকল্পনা যদি আমাদের মধ্যে না থাকে বা সেই পরিকল্পনার যদি আমরা না করে উঠতে পারি, তাহলে সত্যিই বোধহয় ধীরে ধীরে একটু একটু করে যেরকম আমরা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি, খুব শিগগিরই হয়তো পৃথিবীটাই আর থাকবে না। সুতরাং পৃথিবীকে আমাদেরকে যেন তেন প্রকারে রক্ষা করতেই হবে, যদি আমাদের নিজেদেরকে রক্ষা করতে হয়। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। এবার আমি আমাদের বিভাগের অধ্যাপক শ্রী অভ্র বসু চৌধুরীকে অনুরোধ করব, তিনি আজকের যিনি বক্তা ডক্টর সহেলি ম্যাডামকে আমাদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। মে আই রিকোয়েস্ট শ্রী অভ্র বসু চৌধুরী টু ইন্ট্রোডিউস ডক্টর সহেলি রয় চৌধুরী বিফোর আস। Thank you, Didi. Thank you, Didi. Good evening, all. It is my pleasure to invite our speaker, Dr. Sahili Roy Choudhury. Dr. Sahili Roy Choudhury is an assistant professor of political science at Ramakrishna Sharada Mission, Vivekananda Vidya Bhavan, Kolkata. She graduated with first class honors in political science from Presidency University and had a first class in MA from the University of Calcutta. She did her doctoral research from the University of Calcutta on the urban middle class response to economic liberalization, with a focus on the middle and lower middle class employees in the service sector. Her early publications draw on this work. In her career, she has also contributed to the study on the relationship
between music and experience of urban life in Kolkata. She is currently engaged in exploring in changing language in Indian politics with specific attention to slogan and metaphors used in political communication. Her latest works try to address the intersection of politics and culture. Dr. Roy Choudhury has been very kind to deliver her lecture. All are requested to mute their microphone. I sincerely hope that everyone will enjoy. I would now request Sohili Madam to deliver her lecture. Madam, over to you. সবাইকে আমার আন্তরিক নমস্কার। প্রথমেই আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে। আপনারা আমাকে এখানে বলার সুযোগ করে দিয়েছেন। বিশেষ ধন্যবাদ প্রিন্সিপাল ম্যাডাম ডক্টর সোমা ঘোষকে। যদিও সোমাদি, as you rightly said, our relationship goes a long way back. এবং ডক্টর রূপা সেন, রূপাদি, আপনাকে অনেক ধন্যবাদ এখানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। এছাড়াও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যারা রয়েছেন অধ্যাপক অধ্যাপিকা, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ যে আপনারা এত ব্যস্ততার মধ্যেও এই প্রতিকূল সময়ে অনেক কাজের মধ্যেও সময় করে এসেছেন শোনার জন্য। এই কলেজের ছাত্রীদের আমার ধন্যবাদ, শুভেচ্ছা ও ভালোবাসা। সাথে আমার কলেজ থেকেও আমার কিছু ছাত্রীরা এসছে, যেহেতু সেমিস্টার 6 এর টপিক তাদেরও কাজে লাগতে পারে ভেবে তাদের ডেকে নিয়েছি। ধন্যবাদ সোমাদি, আপনি সেই স্বাধীনতা দিয়েছেন তাদের আসার জন্য। তো আর বেশি কথা না বলে আমি চলে যাচ্ছি শেয়ারিং এ। সোমাদি, আপনি কি শেয়ার করছেন? তাহলে কি আমি আপনাকে বলতে থাকবো স্লাইড চেঞ্জের কথা, বা হ্যাঁ আপনি বলবেন? আচ্ছা, বেশ বেশ বেশ, ঠিক আছে। আপনারা একটা কথা আমি শুধু বলে রাখি যে আমার ওয়াইফাইটা আজকে একটু গন্ডগোল করছে। যদি দেখেন আমার কানেকশন চলে গেছে, আপনারা একটু অপেক্ষা করবেন, আমি ডেটা থেকে কানেক্ট করে এখানে চলে আসবো আবার। 1 সেকেন্ড। ওকে, সো দেয়ার উই গো। রূপাদি এবং সোমাদি ইতিমধ্যে খুব সুন্দর সূত্র বেঁধে দিয়েছেন যে কিভাবে আমরা পরিবেশের বিষয়টাকে ভাবতে পারি এবং সর্বোপরি মানুষের সঙ্গে পরিবেশের সম্পর্ক, ইন্টারঅ্যাকশন বা মিথস্ক্রিয়া ভাবতে পারি। সেই জায়গা থেকে আমি শুরু করব। আমার প্রথম স্লাইডটা একটু দেখাবেন কাইন্ডলি। আমরা শুরু করছি হিউম্যান এনভায়রনমেন্ট ইন্টারঅ্যাকশন বা মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া। মানুষের সঙ্গে পরিবেশের যে একটা সম্পর্ক রয়েছে সেটা তো আমরা জানি, কাজেই নতুন করে তা প্রমাণের কোনো জায়গা নেই। আমরা দেখছি যে মানুষ এবং পরিবেশের মধ্যে যে মিথস্ক্রিয়া বা আদান প্রদান বা যোগাযোগ রয়েছে তা 3টি উপায়ে হয়ে থাকে। এই 3টি উপায় কি কি? প্রথমটি হলো that the humans depend on the environment. মানুষ স্বাভাবিক পরিবেশের উপর তার বেসিক নিডস, অন্ন, বাসস্থান, এই সব কিছুর জন্য পরিবেশের উপর নির্ভরশীল। আমরা জল, বায়ু এই সকল জিনিসের উপর মৌলিকভাবে নির্ভরশীল, কাজেই এটা নতুন করে এক্সপ্লেন করার কোনো জায়গা রাখে না। দ্বিতীয় কি বলছে? দ্বিতীয় বলছে হিউম্যানস অ্যাডাপ্ট টু দ্য এনভায়রনমেন্ট। মানুষ পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেয়। খুব শীতের জায়গায় যদি মানুষ থাকে তখন মানুষ সেখানে হিটিং এর ব্যবস্থা করে। প্রচন্ড গরম কোনো জায়গায় যদি মানুষ থাকে তাহলে মানুষ সেখানে এমন উপায় বার করে যাতে করে সেখানে উষ্ণতা কিছুটা কমানো যায়। কাজে এইভাবে মানুষ পরিবেশের সাথে মানিয়ে নেয়। তৃতীয়টা বলছে হিউম্যানস মডিফাই দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ মানুষ তার প্রয়োজন অনুযায়ী পরিবেশকে পরিবর্তন করে থাকে। মানুষ তার প্রয়োজনে নদীতে বাঁধ তৈরি করে, মাঠে সেচ দেয়, খনিতে খনন করে সোনা, তেল, কয়লা নিয়ে আসে, ফাঁকা জমিতে বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে। কাজেই নিজের প্রয়োজনে মানুষ পরিবেশকে পরিবর্তন করে এবং সত্যিই কিছুটা তো ঠিকই যে এই পরিবেশকে পরিবর্তন না করলে মানুষ পৃথিবীতে থাকতে পারবে না।
কিন্তু এর ফলশ্রুতি হিসেবে এই পরিবেশে সৃষ্টি হয় দূষণ, সৃষ্টি হয় প্রচুর কার্বন ডাইঅক্সাইড এবং আসে প্রচুর আবর্জনা। এবার এগুলোর বিরূপ প্রভাব কিন্তু কেবলমাত্র মানুষের ওপর নয়, প্রকৃতি আর পরিবেশের স্বাস্থ্যের ওপরেও পড়তে থাকে। নেক্সট স্লাইড প্লিজ। এই যে প্রকৃতি এবং স্বাস্থ্যের ওপর একটা প্রভাব পড়ছে এই সম্পর্কের, এই জায়গা থেকে মূল সমস্যা শুরু, যেখানে আমরা আরেকটু ডিপলি দেখব যে হিউম্যান এনভায়রনমেন্ট ইন্টারাকশনের জায়গাটা কেন বা কোন জায়গা থেকে সমস্যার সূত্রপাত হচ্ছে। এই যে হিউম্যান এনভায়রনমেন্ট ইন্টারাকশনস এর কথা বলছি, এখানে হিউম্যান এবং এনভায়রনমেন্ট দুটো দিকের কথা বলা হচ্ছে, কিন্তু দুটো দিক মানে কিন্তু দুটো সিঙ্গল ইউনিট বা সিঙ্গল একক নয়। হিউম্যান বলতে এখানে বোঝানো হচ্ছে হিউম্যান সোশ্যাল সিস্টেম, অর্থাৎ মানুষ তার সামাজিক কাঠামো সমেত যেভাবে আছে, যে অবস্থায় আছে, সেটা একটা একক। এবং অন্যদিকের যে একক, যেটাকে আমরা এনভায়রনমেন্ট বলছি, সেটা আসলে ইকোসিস্টেম বা বাস্তুশাস্ত্র বা বাস্তুতন্ত্রও বলা যায়। বাস্তুতন্ত্র তাহলে কি? খুব সহজভাবে বলতে গেলে বাস্তুতন্ত্র হচ্ছে পরিবেশে যে সকল জৈব এবং অজৈব উপাদানের সঙ্গে একটা মিথস্ক্রিয়া হয়ে সেইখানে একটা জীবনধারা গড়ে ওঠে, তাকে বলছে বাস্তুতন্ত্র। জৈব উপাদান মানে উদ্ভিদ, বিভিন্ন প্রাণী, এদের কথা বলতে পারি। অজৈব উপাদান বলতে যেগুলো জীবের উদ্ভবের আগেই ছিল, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম, নাইট্রোজেন, বিভিন্ন রকম আমরা না জিনিসের কথা বলতে পারি, যেগুলো অজৈব, অর্থাৎ যেগুলোর প্রাণ নেই, কিন্তু এই জৈব আর অজৈব একসঙ্গে মিলেই তৈরি হচ্ছে কিন্তু ইকোসিস্টেম। এবার আমরা যে হিউম্যান এবং এনভায়রনমেন্টের সম্পর্কের কথা বলছি, সেটা হচ্ছে এই মানুষের সামাজিক কাঠামো, কি বলে তাতে আমি আসছি, এবং এই যে বাস্তুতন্ত্র, তার মধ্যে সম্পর্কটার কথা বলা হচ্ছে। এই সম্পর্কটা প্রথমেই সমস্যাজনক। আমি দুটো জিনিস লিখেছি, একটা কমপ্লেক্স, একটা অ্যাডাপটিভ। সমস্যাজনক কেন? না, মানুষ একটা সামাজিক কাঠামোর মধ্যে থাকছে, এই কাঠামোতে একটু এদিক ওদিক হলেই জটিলতা আসছে। ইন দ্য সেম ওয়ে, যে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের কথা বলছি, সেখানেও কিন্তু একটু এদিক ওদিক হলেই জটিলতা বাড়ছে। তার সাথে এখানে কি আছে? তার সাথে আছে এদের দুজনেরই, হিউম্যানেরও এবং এনভায়রনমেন্টেরও, একটা মানিয়ে চলার জায়গা। মানে যেই তার একটা কোনো অ্যাক্টিভ অ্যাক্টরে চেঞ্জ হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু পুরো সিস্টেমটা বদলে গিয়ে আবার একটা অন্য কিছুর সঙ্গে মানিয়ে নিচ্ছে। এবার এই বারবার মানিয়ে চলার মানেই কিন্তু হচ্ছে যে জিনিসটা পরিবর্তনশীল। তাহলে বাস্তুতন্ত্র এটাও পরিবর্তনশীল, হিউম্যান সোশ্যাল সিস্টেম এটাও পরিবর্তনশীল, এবং দুটোই যথেষ্ট জটিল। নেক্সট স্লাইড প্লিজ। আমরা আসছি হিউম্যান সোশ্যাল সিস্টেম কাকে বলে তার ব্যাপারে। আমি এর মধ্যেই বললাম যে মানুষ যেই পরিবেশ বা পরিমণ্ডলের মধ্যে থাকে, যে টোটাল সামাজিক একটা স্ট্রাকচার বা সামাজিক কাঠামোর মধ্যে তার অবস্থান, তাকে বলছে হিউম্যান সোশ্যাল সিস্টেম। এবার এই হিউম্যান সোশ্যাল সিস্টেমটা কিভাবে জানা যাবে? এই হিউম্যান সোশ্যাল সিস্টেমের কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো কি? জনসংখ্যা, অর্থাৎ মানুষ যেখানে থাকে সেই জায়গার জনসংখ্যাটা কিরকম, বেশি, কম? আয়তন, জায়গাটা কি ছোট না বড়? কেন এগুলো আমাদের কনসিডারেশনে আসছে? কারণ জনসংখ্যা যদি বেশি হয়, তাহলে পরিবেশের ওপর টান বেশি পড়বে। আয়তন যদি ছোট হয়, তাহলে পরিবেশে বেশি টান পড়বে না।
আয়তন বড় হলে তাহলে সেখানে যদি বেশি মানুষ থাকে তাহলে পরিবেশের ওপর আবার অনেক টান পড়বে। সেই জায়গায় ধন সম্পদ কেমন আছে, যত বেশি টাকা, যত বেশি সম্পত্তি, তত বেশি শিল্পায়নের প্রচেষ্টা, তত বেশি প্রযুক্তির ব্যবহার, তত বেশি কিন্তু লাগামহীন পরিবেশের ব্যবহার। কাজেই সামাজিক কাঠামো বলতে আমরা জনসংখ্যা দেখছি, আয়তন, ধনসম্পদ, প্রযুক্তি, শিক্ষা, জ্ঞান, মূল্যবোধ। এখানে মাথায় রাখতে হবে যে মূল্যবোধ এই সামাজিক কাঠামোয় খুব গুরুত্বপূর্ণ, বা সব থেকে গুরুত্বপূর্ণ বলা যায়, কারণ মানুষ কিভাবে নিজেকে পরিচালিত করবে, মানুষ কোন জীবনের পথে হাঁটবে, সেই জীবনে চলার পথে মানুষ পরিবেশকে কতটা ব্যবহার করবে, তা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে মানুষের কি মূল্যবোধ তার উপরে। কাজে মানুষের যেটা মূল্যবোধ সেটাই নির্ধারণ করে দেবে মানুষের পরবর্তী পসিবল পদক্ষেপ। যে কারণে মূল্যবোধকে খুব গুরুত্ব দেয়া হচ্ছে হিউম্যান সোশ্যাল সিস্টেমে। পরবর্তী স্লাইড। আমি আবার আমার প্রথম স্লাইডের সঙ্গে রেফার করে বলছি যে এই মূল্যবোধ নিয়েই পরিবেশকে বেশি ব্যবহার করব, নাকি পরিবেশকে বেশি ব্যবহার করলে ক্ষতি হবে, পরিবেশকে নেব না পরিবেশকে ছেড়ে নিজের মতো করে থাকবো যতটুকু সম্ভব, এই ভাবনা চিন্তাগুলো মাথায় রেখেই ওই যে 3 নম্বরটা আমরা বলেছিলাম হিউম্যানস মডিফাই দ্য এনভায়রনমেন্ট, আমরা আবার সেইখানে এলাম যে মানুষ নিজের উদ্দেশ্য সাধনের জন্য পরিবেশকে মডিফাই করা বা পরিবর্তন করা শুরু করে। এখন এটা ঠিক আবার বলছি যে এই যে ইকোসিস্টেম, এর থেকে যে সার্ভিসগুলো আমরা পাই বেশ কিছু কিন্তু মানুষের বেঁচে থাকার জন্য সত্যি খুব জরুরি। সেটা জল হতে পারে, জ্বালানি কাঠ হতে পারে, খাদ্য হতে পারে, এনার্জি বা শক্তি হতে পারে, জমি হতে পারে। এখন বেঁচে থাকার জন্য এই রসদগুলো সত্যি খুব প্রয়োজন। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে কতখানি পরিবেশের থেকে নিলে পরিবেশের ভান্ডারে আর টান পড়বে না, সে বিষয়ে মানুষ অধিকাংশ ক্ষেত্রেই সচেতন থাকছে না। আমার দরকার আমি নিচ্ছি, দরকার আরো নিয়ে যাচ্ছি। কে ডিফাইন করবে দরকার কি? আমার মূল্যবোধ যদি বলে যে প্রকৃতিকে শুষে নাও, আমি প্রাণ ভরে নিয়ে যাব। তাহলে আমার মূল্যবোধ আমাকে বলছে তুমি পরিবেশকে যথাযথভাবে পারো ব্যবহার করে নাও। সেই জায়গা থেকে আমি ওই বাস্তুতন্ত্রকে রিঅর্গানাইজ করার চেষ্টা করছি, এবং এইখানেই মূল জায়গা যেখানে পরিবেশের অধঃপতন বা অধোগতি শুরু হচ্ছে। পরবর্তী স্লাইড। আমরা জানি যে ইতিমধ্যে বেশ কিছু বছর ধরে বেশ কিছু স্টাডি শুরু হয়েছে যেগুলো এই পরিবেশের ডেট্রিমেন্টাল এফেক্ট বা পরিবেশের যে খারাপ ইম্প্যাক্ট হচ্ছে পরিবেশের উপরে মানুষের বিভিন্ন আচরণে, তার জন্য অনেক স্টাডি ইত্যাদি হয়েছে, কিন্তু আমাদের হাতে তো খুব লিমিটেড সময়। কাজেই আমি তার মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্টের কথা বলবো। এটার নাম মিলেনিয়াম ইকোসিস্টেম অ্যাসেসমেন্ট। ইউনাইটেড নেশনস 2001 সালে তাদের তৎকালীন সেক্রেটারি জেনারেল কোফি আন্নানের আমলে এই অ্যাসেসমেন্ট বা পরীক্ষাটা করেছিল। 2001 সালে শুরু হয়েছিল এবং এটা শেষ হয়েছিল 2005 সালে। এর মূল উদ্দেশ্য কি ছিল এই মিলেনিয়াম ইকোসিস্টেম অ্যাসেসমেন্টের? এর মূল উদ্দেশ্যটাই ছিল যে এই যে মানুষ নিজের ইচ্ছে মতো বাস্তুতন্ত্রকে এতদিন ব্যবহার করেছে, এর ফলে তার নিজের কি কনসিকুয়েন্স হয়েছে, খারাপ এফেক্ট, এবং তার থেকেও বেশি পরিবেশের ওপর সেটা কি ছাপ ফেলেছে। ভালো ছাপ যে ফেলেনি সেটা তো জানি, কারণ না হলে তো এই অ্যাসেসমেন্টের প্রশ্নই উঠতো না।
কিন্তু এই যে পরিবেশের ওপর যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলা হয়েছে, এই নেগেটিভ ইম্প্যাক্টটা কতখানি খারাপ পর্যায়ে গেছে এটা বার করা ছিল এর উদ্দেশ্য। এবং আরেকটা দ্বিতীয় উদ্দেশ্য ছিল যে পরিবেশ তো খুব খারাপ হয়েইছে, কাজেই আর কোনো বৈজ্ঞানিক ভিত্তি কি স্টাডি করে দেখা যায় যার মাধ্যমে কিছু টেকসই জিনিসের ব্যবহার দ্বারা এই পরিবেশকে আরেকটু যতটুকু পারা যায় বাঁচিয়ে রাখা যায়। তাহলে দুটো মেইন টাইপ অফ অবজেক্টিভ ছিল, একটা হচ্ছে কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে বা হয়েছে পরিবেশে এবং মানব জীবনে সেটা দেখা, এবং দ্বিতীয় হচ্ছে খুঁজে বার করা যে এমন কোনো বৈজ্ঞানিক উপায় আছে কি, এমন কোনো অ্যাকশন নেওয়ার রাস্তা আছে কি যার দ্বারা এই পরিবেশকে কিছুটা হলেও কনজার্ভ করা সম্ভব, কিছুটা হলেও এর সাস্টেইনেবল একটা দীর্ঘস্থায়ী একটা ইউজ করার জায়গায় আমরা যেতে পারি। দেখো ভেবে যে এটার জন্য সারা পৃথিবীব্যাপী 1360 জন এক্সপার্টকে 1360 এক্সপার্টস হ্যাড বিন ইউজড, যাতে করে তারা এটাকে ঠিকঠাক ভাবে একটা প্রপার পরীক্ষা নিরীক্ষার জায়গায় নিয়ে যেতে পারেন। এর মেইন ফাইন্ডিংস কি ছিল আমরা পরবর্তী স্লাইডে দেখব। এর অনেক কিছু ফাইন্ডিং ছিল, কিন্তু তার মধ্যে থেকে আমরা সবথেকে মূল গুরুত্বপূর্ণ দুটো জিনিস তুলে নেব। প্রথমটা বলছে যে মানুষের গতিবিধি এবং আচরণ পৃথিবীর যে সমস্ত রসদকে কমিয়ে আনছে তা শুধু নয়, মানুষের এই আচরণ বা এনভায়রনমেন্টের সঙ্গে এই ইন্টারঅ্যাকশন পরিবেশের ওপর এমন চাপ সৃষ্টি করছে যে তা গ্রহের বাস্তুতন্ত্র যা রয়েছে, যা অবস্থা তার বর্তমান, তাতে সে পরবর্তী প্রজন্মগুলোকে সাস্টেইন করতে পারবে কিনা সে বিষয়ে আর কিন্তু নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তাহলে ভেবে দেখো যে ক্ষতিটা এমন পর্যায়ে এসছে যে 2005 সালে যখন রিপোর্ট এসছে তখনই বলছে যে এর পরবর্তী প্রজন্ম ইকোসিস্টেম বা এই বাস্তুতন্ত্রের সব সার্ভিসকে ইউজ করতে পারবে কিনা, বা উল্টো দিক থেকে দেখতে গেলে বাস্তুতন্ত্র মানুষকে বেঁচে থাকার এই সাপোর্টটা দিতে পারবে কিনা তা কিন্তু ভেরি স্যাডলি আর নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এটা গেল প্রথম। দ্বিতীয় কি বলছে? দ্বিতীয় বলছে যে এটার সঙ্গে এও ঠিক যে যদি এই মুহূর্তে উপযুক্ত অ্যাকশন নেওয়া হয়, এই মুহূর্তে মানে কি পরবর্তী 50 বছর ধরে, পরবর্তী 50 বছর ধরে যদি উপযুক্ত অ্যাকশন নেওয়া হয় তাহলে বাস্তুতন্ত্রের এই অধোগতি বিপরীত দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তাহলে একদিকে বলছে যে এমন অবস্থা খারাপ যে পরবর্তী প্রজন্মেও আর টানতে পারবে না, প্রজন্মকেও টানতে পারবে না এই বাস্তুতন্ত্র, আর দ্বিতীয় বলছে তাও সময় আছে, এখনো সাবধান হয়ে যদি পিছু হাঁটা শুরু করে পৃথিবী তাহলে পরবর্তী 50 বছর প্রপার অ্যাকশন নিলে একটা বিপরীত দিকে রাস্তায় কিছুটা হলেও যাওয়া সম্ভব। কিন্তু এটা এখানে মনে রাখতে হবে যে এই যে উল্টোমুখী যাত্রার কথা বলা হচ্ছে, এটা কিন্তু নিজের মতো করে মানুষ একদিনে করতে পারবে না। এর জন্য এই যে বলছে উপযুক্ত অ্যাকশন, অ্যাকশন মানে এর জন্য প্রয়োজন সুচিন্তিত নীতিসমূহ, এবং এই নীতিসমূহ শাসন ব্যবস্থা তৈরি করে দিলে তা অবলম্বন করে পথ চলা। এখানেই চলে আসছে এনভায়রনমেন্টাল গভর্নেন্স বা পরিবেশগত শাসনের প্রশ্নটি। নেক্সট স্লাইড। তাহলে এইবারে আমরা আসছি পরবর্তী প্রশ্নতে। নেক্সট স্লাইড প্লিজ। এনভায়রনমেন্টাল গভর্নেন্স তোমাদের পরীক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। পরিবেশগত শাসন কাকে বলে? পরিবেশগত শাসন, পরিবেশগত শাসন হলো রাজনৈতিক, বাস্তুশাস্ত্র
এবং পরিবেশগত নীতির একটা ধারণা। ইটস আ কনসেপ্ট ইন পলিটিক্যাল ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল পলিসি। রাজনৈতিক বাস্তুশাস্ত্র এবং পরিবেশগত নীতির একটা ধারণা। এই ধারণাটা কি বলে? এই ধারণাটা বলে যে মানুষের যে কোনো ক্রিয়াকলাপ, সেটা রাজনৈতিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, যে প্রকারের ক্রিয়াকলাপই মানুষ করুক না কেন, সেই কাজটা যখন মানুষ করবে তার মাথায় ভাবনায় সর্বোচ্চ বিবেচনা, আগেরটাই দেবেন প্লিজ এখনো, তার মাথায় এবং ভাবনায় সর্বোচ্চ বিবেচনা থাকা উচিত সাস্টেইনেবিলিটি বা টেকসই স্থিতিশীলতা। অর্থাৎ সরকার যখন নীতি প্রণয়ন করবে, সেটা যে কোনো বিষয় হোক না কেন, নীতি প্রণয়ন করার সময় যেন সরকারের মাথায় থাকে সাস্টেইনেবিলিটি বা টেকসই স্থিতিশীলতার বিষয়টি। শুধু মাথায় থাকতে হবে না, এটা মাথার কেন্দ্রে থাকতে হবে এবং নীতির কেন্দ্রে আসতে হবে। পরিবেশকে কেন্দ্র করে যে শাসন ব্যবস্থা গড়ে উঠছে সেইটাকে বলছে পরিবেশগত শাসন বা শাসন ব্যবস্থা। এবার এই পরিবেশগত শাসন তাহলে কি বিষয়ের উপর বা কি বিষয়ের উপর ইম্পর্টেন্স দেয়? তারা কিন্তু লোকাল থেকে গ্লোবাল, হ্যাঁ, স্থানীয় থেকে আন্তর্জাতিক সকল বিষয়ের উপরে, পরিবেশগত বিষয়ের উপরে মন্তব্য এবং বক্তব্য রাখতে পারে। সেটা সম্পদের অভাব বা ঘাটতি হতে পারে, সেগুলো নিয়ে মানুষের সঙ্গে মানুষের দ্বন্দ্ব হতে পারে, সম্পদের বাটোয়ারা নিয়ে ঝামেলা হতে পারে, সম্পদের কারা অ্যাক্সেস পাবে সেটা নিয়ে হতে পারে। এছাড়াও জঙ্গলের জীববৈচিত্র্য সংরক্ষণ, কৃষিজাত কোনো বিষয়, ফ্রেশ ওয়াটার মিঠা জল নিয়ে কোনো আলোচনা, সামুদ্রিক কোনো বিষয়ে আলোচনা, বায়ুমণ্ডলীয় পরিবেশ, সবকিছুই কিন্তু এই এনভায়রনমেন্টাল গভর্নেন্সের আওতায় আসছে। এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে এনভায়রনমেন্টাল গভর্নেন্স বা শাসন বলতে কিন্তু শুধুমাত্র সরকার বোঝাচ্ছে না। এই শাসনের মধ্যে শুধু সরকার থাকলে কিন্তু পরিবেশ বাঁচানো যাবে না। তার ফলে সরকারের সঙ্গে এখানে ব্যবসায় গোষ্ঠী, নাগরিক সমাজ সকলকে অন্তর্ভুক্ত হতে হবে। কাজে এই অবধি আমরা বুঝলাম যে যেই হিউম্যান এনভায়রনমেন্ট ইন্টারাকশনের কথা আমরা বলছি, that will have to be completely guided by environmental governance। অর্থাৎ মানুষ কিভাবে পরিবেশের সাথে আচরণ করবে বা মানুষ কি প্রকার ব্যবহার করলে তা পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ হবে, সেটা কিন্তু নির্ধারিত হতে হবে পরিবেশগত শাসনের দ্বারা। নেক্সট স্লাইড। এই এনভায়রনমেন্টাল গভর্নেন্সকে আমরা এবার একটু ভাগ করে দেখলে দেখতে পাবো যে এর 4টি লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে। প্রথমটা বলছে টু বি এফেক্টিভ, মানে কার্যকরী হওয়া। 2, টু বি ইকুইটেবল, মানে ন্যায়সঙ্গত হওয়া। 3, টু বি রেসপন্সিভ, মানে প্রতিক্রিয়াশীল হওয়া। এবং 4, টু বি রোবাস্ট, মানে বলিষ্ঠ, শক্ত সমর্থ হওয়া। আমি আসছি একে একে, কিন্তু তার আগে বলি এই যে 4টে অবজেক্টিভ বা উদ্দেশ্যর কথা বলেছে, মাথায় রাখতে হবে যে এনভায়রনমেন্টাল গভর্নেন্সের প্রাতিষ্ঠানিক, কাঠামোগত এবং পদ্ধতিগত উপাদান কিন্তু এই 4টের সমন্বয়ে রচিত। অর্থাৎ এই 4টেই কিন্তু এনভায়রনমেন্টাল গভর্নেন্সে থাকতে হবে, না হলে কিন্তু প্রক্রিয়াটা ইনকমপ্লিট হয়ে যাবে এবং পরিবেশ বাঁচানোতে সেখানে কোনো লাভ কিন্তু হবে না। এবারে একে একে আমরা চলে আসি এক একটাতে, এই 4টেতে। প্রথমটায় আমরা আসছি পরবর্তী স্লাইডে, যেটাকে আমরা বলবো, পরবর্তী স্লাইড, এফেক্টিভ এনভায়রনমেন্টাল গভর্নেন্স। অর্থাৎ পরিবেশগত শাসন কার্যকরী হচ্ছে কিভাবে।
পরিবেশগত শাসনের একটা মূল উদ্দেশ্যই হলো যাতে বিভিন্ন প্রজাতি, তাদের আবাস এবং জীববৈচিত্র্যর অস্তিত্ব বজায় রাখে, তার জন্য কিছু এফেক্টিভ পরিবেশগত পদ্ধতি সুনির্দিষ্ট করা। আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বলি, যে বেশ কিছু প্রজাতি আছে যেগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। অনেক জীববৈচিত্র্যর কথা আমরা জানি যেগুলো মানুষ নিজের উন্নয়নের খাতিরে একেবারে অবলুপ্তির পথে পাঠাচ্ছে। এই এনভায়রনমেন্টাল গভর্নেন্সের কাজই কিন্তু হবে এই সব প্রজাতি, এই সব জীববৈচিত্র্য যাতে করে বেঁচে থাকে, যাতে তাদের অস্তিত্ব থাকে। এমনি এমনি তো আর থাকবে না। কিভাবে থাকবে? পরিবেশগত কিছু পদ্ধতি সুনির্দিষ্ট করে দেওয়া। কি করতে হবে এর জন্য? সুযোগ্য একটা পরিচালনা থাকতে হবে, যে হ্যাঁ এইভাবে কাজটা হবে। সমন্বয় থাকতে হবে। একা তো কেউ করে উঠতে পারবে না, বা একটা টিমও করে উঠতে পারবে না। তার ফলে একটা সমন্বয়ের জায়গা থাকছে, কোঅর্ডিনেশন যাকে বলছে। দায়বদ্ধতা থাকছে, অর্থাৎ আমি একটা সিদ্ধান্ত নিলাম, একটা পলিসি তৈরি করলাম এবং তারপরে আর মাথা ঘামালাম না কি হচ্ছে, তাহলে কিন্তু হবে না। দায়বদ্ধতা কিন্তু আমারই থাকতে হবে। এবং প্রশাসনকে একটা দক্ষতাও দেখাতে হবে যে হ্যাঁ এই কাজটা আমি করার জন্য সক্ষম। প্রশাসন নিজে এগিয়ে এলে তাহলে অবধারিতভাবে বাকিরাও সেটা অমান্য করতে চট করে কিন্তু সাহস পাবে না। তার ফলে একটা ভিশন থাকতে হবে, একটা গোল থাকতে হবে এবং একটা ক্লিয়ার বাউন্ডারি থাকতে হবে যে কি করতে পারি কি করতে পারি না তার। এইটাকে বলছে এফেক্টিভ এনভায়রনমেন্টাল গভর্নেন্স। পরবর্তী স্লাইডে আমরা দ্বিতীয়টা নিয়ে আলোচনা করছি। এটাকে বলছি ইকুইটেবল এনভায়রনমেন্টাল গভর্নেন্স বা ন্যায়সঙ্গত পরিবেশগত শাসন। তাহলে আমরা কখন বলতে পারি যে এই পরিবেশ বা এনভায়রনমেন্টাল গভর্নেন্সটা যেটার কথা বলছি সেটা ন্যায়সঙ্গত হতে পারে? পরিবেশ সংক্রান্ত যে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ, যেগুলোর কথা আমরা একটু আগেই বললাম, যে পরিবেশ কেন্দ্র করে যে সকল সিদ্ধান্ত প্রশাসনকে নিতে হবে, খুব ইম্পর্টেন্টলি এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটিকে কিন্তু হতে হবে ইনক্লুসিভ। ইনক্লুসিভের এখানে কি অর্থ? সকলকে অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা হতে হবে অংশগ্রহণমূলক, ন্যায্য এবং সঠিক। এবার এখানে কি তোমার আমার অংশগ্রহণের কথা চট করে বলছে প্রথমেই? তা কিন্তু সবসময় নয়। আমরা তো খবরের কাগজে লিখে, ফেসবুকে জানিয়ে, টুইটারে টুইট করে নানা রকম ভাবে জানাতে পারি আমাদের সমস্যার কথা। এখানে সেই সমস্ত মানুষের কথা, সেই সমস্ত বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কথা বলা হচ্ছে যারা আপাত দুর্বল, যাদের অবস্থান সমাজে প্রান্তিক, বেশ কিছু জায়গায় মহিলারা, স্থানীয় মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এরা নিজেদের কথা বলতে পারেন না। এদের কথাও বলার কিন্তু মানুষকে এগিয়ে আসতে হবে এবং সরকারকে দেখতে হবে যে এই সকল মানুষের বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, মূল্যবোধ রয়েছে, সংস্কৃতি রয়েছে, সেইগুলো সম্পর্কে কিন্তু সচেতন থাকতে হবে। তাদের অধিকারকে ধ্বংস করে দিয়ে, তাদের জীবনযাত্রাকে শেষ করে দিয়ে, তছনছ করে দিয়ে একটা ডেভেলপমেন্টের প্রক্রিয়ায় সরকার চলে গেল, তাহলে কিন্তু সেটা ন্যায়সঙ্গত পরিবেশগত শাসন হলো না। ন্যায়সঙ্গত তখনই হবে যখন সব সম্প্রদায়ের কথা মাথায় রেখে সরকার চেষ্টা করবে শাসন প্রক্রিয়ায় তার একটা প্রতিফলন দেখাতে। এবারে আসছে ৩ কি বলছে? রেসপন্সিভ এনভায়রনমেন্টাল গভর্নেন্স বা প্রতিক্রিয়াশীল পরিবেশগত শাসন। তো এনভায়রনমেন্টাল গভর্নেন্স তাহলে প্রতিক্রিয়াশীল হবে কিভাবে? একটা জিনিস তো আমরা বুঝতেই পারছি, যেটা আমরা একদম প্রথমে বলেছিলাম যে ইকোসিস্টেম হচ্ছে খুব কমপ্লেক্স এবং সেখানে নানা রকম পরিবর্তন হতে থাকে। আমরা এটাও বলেছি যে হিউম্যান সোশ্যাল সিস্টেম যার কথা বলছি সেটাও পরিবর্তনীয়। তার ফলে মানুষ, তার আচরণ পরিবর্তনশীল,
পরিবেশ, তার আচরণ পরিবর্তনশীল। এবারে এই পরিবর্তনশীল পরিস্থিতিতে প্রশাসনিক সিদ্ধান্তকে কিন্তু নিজেকে মানিয়ে চলতে হবে। প্রতিক্রিয়া কিভাবে? যে একটা কিছু হচ্ছে পরিবেশে, তার উত্তরে প্রতিক্রিয়া জানানো হচ্ছে। 10 বছর আগে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে পরিবেশে আমি এই কাজটা করব, কিন্তু আজকে যদি যেই এলাকা নিয়ে কথা বলছি সেখানে যদি আজকে একটা খুব বড় ভূমিকম্প হয়, তাহলে কি আমি আগামীকাল থেকে আবার সেই প্রজেক্টের কাজ করতে পারবো? তা কিন্তু পারবো না। তখন আমাকে নতুন করে প্রতিক্রিয়া দেখিয়ে সেই এলাকা সম্পর্কে নতুন ভাবে পড়াশোনা করে, জেনে, রিসার্চ করে আবার একটা নতুন পলিসিগত জায়গায় যেতে হবে। কাজেই এখান থেকে এটাই আমরা বুঝতে পারছি যে পরিবেশ ব্যবস্থাকে তাহলে ক্রমাগত নিরীক্ষণ, মূল্যায়ন এইগুলোর মাধ্যমে যেতে হবে, এইগুলোর মধ্যে দিয়ে যেতে হবে, এবং সেই অনুযায়ী প্রশাসনিক সিদ্ধান্তের মধ্যে কিছু নমনীয়তার স্থান রাখতে হবে, অ্যাডাপ্টেবিলিটির জায়গা রাখতেই হবে, অর্থাৎ চেঞ্জ হ্যাজ টু বি দেয়ার। বহুকাল আগের কোনো তৈরি নীতি আর চলবে না, প্রয়োজনে নতুন দৃষ্টিভঙ্গি উদ্ভব করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আগে যা হয়েছে, কিছু লিখিত রিপোর্ট রয়েছে, সেগুলোকেই ফলো করা হচ্ছে। ভালো কথা, ফলো করা হোক, কিন্তু তার সঙ্গে বর্তমানে বাস্তবে যদি আরো নতুন কোনো ঝুঁকি আসে বা নতুন কোনো খারাপ ইম্প্যাক্ট দেখা যায় পরিবেশের, তাহলে কিন্তু দূরদর্শিতা দেখিয়ে, কিছুটা অ্যান্টিসিপেশন বা অগ্রজ্ঞান দেখিয়ে তার সাহায্যে সেগুলোকে এড়িয়ে যাওয়ার, রিস্ক এড়িয়ে যাওয়ার জায়গাও কিন্তু ভাবতে হবে। হতে পারে আমার আগে কোনো মডেল ছিল, সেটাকে আমি আইডলাইজ করতাম, কিন্তু সেই মডেলের এখন আর আদর্শীকরণ করলে হবে না, প্রয়োজনে কিন্তু তারও সম্পাদনা করতে হবে। কাজেই প্রয়োজন অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী, পরিবর্তিত পরিবেশ অনুযায়ী যখন আমি একটা নতুন টাইপের এনভায়রনমেন্টাল গভর্নেন্স তৈরি করব, যেটা প্রতিক্রিয়াশীল, আগের কিছু তো অবশ্যই থাকবে, কিন্তু নতুন প্রতিক্রিয়া হিসেবে আরো কিছু নতুনত্বও থাকবে, সেটা হচ্ছে রেসপন্সিভ এনভায়রনমেন্টাল গভর্নেন্স। 4 নম্বর টাইপটাতে এবার আসছি। 4 নম্বর টাইপ কি বলছে? রোবাস্ট এনভায়রনমেন্টাল গভর্নেন্স, যাকে বলে বলিষ্ঠ শক্ত সমর্থ গভর্নেন্স। তার মানে শাসনকে বলা হচ্ছে বলিষ্ঠ হতে হবে। শাসন বলিষ্ঠ কেন হতে হবে? না হলে তো মানবে না মানুষ। মানুষ তার সম্পর্ক পরিবেশের সঙ্গে এমন করে রেখেছে যে সে তার স্বেচ্ছায় চলছে, স্বেচ্ছাচারী হয়ে চলছে। সেটাকে অ্যাভয়েড করতে গেলে শাসন ব্যবস্থাকে বলিষ্ঠ হতেই হবে, এবং এই প্রশাসন বৈধ হলে তবেই তার লেজিটিমেসি আসবে। তাকে কানেক্টেড থাকতে হবে, এমন কিছু তৈরি করলো জিনিস যেটা বাস্তব পরিস্থিতির সঙ্গে, মাটির সঙ্গে কোনো সংযুক্তিকরণ তার নেই, তাহলে হলো না। অ্যাট দ্য সেম টাইম, ভেরি ইম্পর্টেন্টলি, এই যে প্রতিষ্ঠানগুলো যারা কাজ করবে এই রোবাস্ট এনভায়রনমেন্টাল গভর্নেন্সে যার কথা বলছি, সেই প্রতিষ্ঠানগুলো, তাদের কিন্তু পলিসেন্ট্রিক হতে হবে। পলিসেন্ট্রিক এর এক্সাক্ট বাংলা আমি ঠিক খুঁজে পাইনি। পলিসেন্ট্রিক মানে হচ্ছে সামথিং উইচ হ্যাজ গট মোর দ্যান ওয়ান সেন্টার, অর্থাৎ কেন্দ্রীকরণ নয়, কিন্তু বিভিন্ন জায়গাতে পলি মানে মোর দ্যান ওয়ান পলি সেন্টার, বিভিন্ন জায়গায় ছোট ছোট সেন্টার রয়েছে সেই সরকারি ব্যবস্থায়, যেখানে ছোট ছোট গভর্নিং বডি তারাও আলোচনা করছে পরিবেশকে কিভাবে বাঁচানো যেতে পারে। এরা এই সব গভর্নিং বডিগুলো একসঙ্গে যোগাযোগ রাখবে, একসঙ্গে আলোচনা করবে, করে তারা নির্দিষ্ট নীতি কিছু নির্মাণ করবে। নাও কামস দ্য মোর ইম্পর্টেন্ট পার্ট, যে সবার সঙ্গে আলোচনা হলো, নীতিও তৈরি করা হলো, কিন্তু এবারে এই যে সিদ্ধান্ত নেওয়া হলো, এই নীতি নির্মাণ করা হলো, এর পিছনে কিন্তু ক্রমাগত লেগে থাকতে হবে, এর পিছনে কনস্ট্যান্টলি লেগে থাকতে হবে, নিজেদের কর্মক্ষমতাকে ধরে রাখতে হবে। সর্বোপরি হঠাৎ প্রচন্ড স্টর্ম এলো, হঠাৎ একটা বিশাল ভূমিকম্প হলো, এরকম কোনো উদ্বেগ বা সংকটের মুখেও কিন্তু স্থিতিশীল থাকতে হবে।
এই ন্যায়সঙ্গতভাবে তৈরি যে প্রতিষ্ঠানগুলো, এদের একটা সমষ্টিগত ভিশন থাকতে হবে যে না, আমরা লেগে থাকবো, আমরা এটা তৈরি করেছি এই নীতি, এবং এটার শেষ অবধি আমরা এর সঙ্গে থাকবো। এবং ইনসিডেন্টালি এটা দেখা যায় যে যেই রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক ন্যায্যতা রয়েছে এবং যেখানে স্থানীয় সমর্থন রয়েছে, অর্থাৎ মানুষ যেই ব্যবস্থাকে সমর্থন করছে, সেখানে এই কর্তৃত্ব ও কর্তব্য বোধও কিন্তু স্থিতিশীলতা লাভ করবে, অর্থাৎ সাধারণ মানুষও কিন্তু কর্তব্যবোধে এই শাসনগুলো মানার একটা চেষ্টা করবে। তাহলে নেক্সট স্লাইডে আসছি আমরা। এখান থেকে আমাদের টেক অ্যাওয়ে বা সারসংক্ষেপ আমরা নিয়ে যেতে পারবো কি? অনেক কিছু সারসংক্ষেপ আছে, কিন্তু আমরা ছোট করে চারটের কথা বলবো। প্রথমটা বলছে যে কাঠামো, প্রতিষ্ঠান সমূহ এবং সকল প্রক্রিয়া নিয়ে এই যে শাসন ব্যবস্থা বা এই যে এনভায়রনমেন্টাল গভর্নেন্সের কথা বলছি, তারা যে নীতি নির্ধারণ করছে, সেই নীতির মাধ্যমে তারা কতটা নিজেদের পছন্দসই উদ্দেশ্য অর্জন করতে পারবে। সেটা যে কোনো এলাকার মাছের চাষ হতে পারে, সুরক্ষিত সামুদ্রিক এলাকা নিয়ে কিছু হতে পারে, জলাশয় সংক্রান্ত কিছু হতে পারে, জঙ্গল বা কৃষিজ এলাকা, যে কোনো কিছু নিয়ে হতে পারে সিদ্ধান্তটা, নীতিটা। কিন্তু সেই যে নীতিটা নিয়েছে, তার যে একটা উদ্দেশ্যের জন্য তো নীতিটা নিয়েছে, কিছু একটা পারপাসের জন্য, সেটা সেই উদ্দেশ্যটা কতটা অর্জন করা যাবে সেটা নির্ভর করবে সমস্যাটা কতটা জটিল, এক, এবং দুই, প্রসঙ্গটা কতটা যথাযথভাবে তোলা হচ্ছে তার উপরে। কাজেই যে ইস্যুটা সমস্যার, সেটাকে নিয়ে যে একটা সলিউশন তৈরি হচ্ছে এই শাসনের মাধ্যমে, সেই সমস্যাটা কতটা ডিফিকাল্ট, কতটা কমপ্লিকেটেড, এবং সেটা কতটা প্রপারলি অ্যাড্রেসড হচ্ছে, তার উপর নির্ভর করবে সমস্যাটা উদ্দেশ্যতে পৌঁছানো যাবে কিনা, বা একটা সাকসেসফুল কোনো উদ্দেশ্যতে পৌঁছানো যাবে কিনা তার উপরে। সেকেন্ড কি বলছে? সেকেন্ড বলছে সেই শাসন ব্যবস্থায় কিন্তু বেশি প্রতিক্রিয়াশীল হবে সব সময়, যে শাসন ব্যবস্থা প্রতিনিয়ত শেখা ও জানার উপরে জোর দেবে, যা আগে থেকে কিছু অ্যান্টিসিপেট বা পূর্বানুমান করতে শেখাবে, যা যে কোনো জিনিসের উপযোগিতা শেখাবে, যে কোনো জিনিসের সাথে মানিয়ে চলাকে শেখাবে, এবং যা ভাবনায় নতুনত্ব আনবে। এগুলো যেই শাসন ব্যবস্থা করতে পারবে, সেই শাসন ব্যবস্থায় কিন্তু এই পরিবেশের জটিলতাকে আরো ভালোভাবে সুরক্ষিত রাখতে পারবে। তাহলে এই গেল দুই। আসছে 3 নম্বরে। 3 নম্বর কি বলছে? এমন কোনো পরিবেশগত বিষয় আমরা সবাই জানি, যার সাথে ক্ষমতা এবং রাজনীতির প্রশ্ন জড়িত, সেখানে কিন্তু প্রশাসনের কার্যকারিতা খুব আন্ডারস্ট্যান্ডেবলি চ্যালেঞ্জের সম্মুখীন হবে। উদাহরণস্বরূপ আমি ধরো বললাম যে কোনো মানে কিছু অ্যাক্টর বা গোষ্ঠী তারা কিছু সিদ্ধান্ত গ্রহণ করছে, বা নীতি নির্ধারণের ক্ষেত্রে তারা অনেক বেশি প্রবেশাধিকার পাচ্ছে, নিজেদের জোর খাটাতে পাচ্ছে। টেলিফোনের টাওয়ার তৈরি করতে হবে, তার জন্য বসতি তুলে দাও, কেন না তাতে আমার মুনাফা আসবে। আমি কে? আমি এমন এক গোষ্ঠী যে প্রচুর ক্ষমতা নিয়ে সরকারের সাথে হাত মিলিয়েছি। অধিকাংশ ক্ষেত্রেই আমি যে নীতিগুলো নেব, বা যে নীতি প্রণয়নে সাহায্য করব, বা যে নীতি প্রণয়নের কথা বলবো, সেগুলো কিন্তু পরিবেশ বান্ধব নীতি হবে না। কাজেই যে কোনো ডিসিশন, সেটা
পাওয়ারের সঙ্গে বা পলিটিক্সের সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে কিন্তু সেই ডিসিশনটা শেষমেশ খুব ভালো জায়গায় পরিবেশের উন্নতির পথে অবশ্যই নিয়ে যাবে না। কাজেই পরিবেশগত প্রশাসন যত দক্ষতার সঙ্গে সমতার দৃষ্টিতে এই ক্ষমতার অপব্যবহারের মোকাবিলা করতে পারবে, বিবিধ সম্প্রদায়ের মানুষ এবং মানসিকতাকে স্বীকার করে নিতে পারবে, সেই অনুযায়ী যে কোনো সিদ্ধান্তর কস্ট এবং বেনিফিট বিচার করতে পারবে এবং সর্বোপরি গৃহীত কোনো নীতি যদি ভাঙা হয়, যদি লঙ্ঘন করা হয়, তাহলে ভেঙেছে বিচার ব্যবস্থার সাহায্যে তাদের কিন্তু শাস্তি দেওয়ার সাহস দেখাতে হবে। যেই প্রশাসন এইগুলো করতে পারবে এবং এইভাবে ক্ষমতা ও রাজনীতিকে কিছুটা হলেও দূরে সরিয়ে রাখতে পারবে, সেই প্রশাসন কিন্তু ততখানি সফল হবে। 4 নম্বরে আসছি, এই স্লাইডের শেষ পয়েন্ট, যে যেহেতু প্রত্যেকটা সোশ্যাল কনটেক্সট, একটা তো সামাজিক জায়গা থাকে যার প্রেক্ষিতে পরিবেশ রয়েছে এবং মানুষ রয়েছে, তো একটা প্রতিটা সোশ্যাল কনটেক্সট এবং তার সাথে যুক্ত যে পরিবেশগত ব্যবস্থা, প্রত্যেকটা কিন্তু একটা অন্যটার থেকে আলাদা, প্রত্যেকটা ইউনিক। কাজেই এনভায়রনমেন্টাল গভর্নেন্স বা এই জাতীয় শাসনকেও কিন্তু একটা জায়গায় গ্রাউন্ডেড হতে হবে বা ভিত্তিযুক্ত হতে হবে। অর্থাৎ আমেরিকায় আজকে এনভায়রনমেন্টাল গভর্নেন্স বলে যে নীতিগুলো তৈরি করেছে, আমার সেগুলো দেখে আহা কি ভালো লাগছে, ভারতবর্ষও নিয়ে আসি, তাহলে কিন্তু হবে না। There can never be a one size fits all approach. একটাই সাইজ যেটা সকলকে ফিট করছে এমন কোনো শাসন প্রক্রিয়া কিন্তু নেই। সেরকম কোনো প্রক্রিয়া রাখলেও কিন্তু বিপর্যয়, তা দিয়ে কিন্তু হবে না। বরং শাসন ব্যবস্থাকে এমন ভাবে তৈরি হতে হবে যাতে তা নানা রকম প্রশাসনিক সমস্যা এবং বিবিধ বাস্তবের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। পরবর্তী স্লাইড। আচ্ছা, এর থেকে আমরা যেখানে আসছি, একটা জায়গায় এসে আমরা বুঝতে পারছি যে এই যে আমরা শুরু করলাম হিউম্যান এনভায়রনমেন্ট ইন্টারাকশন, এবং তারপরে বলছি যে মানুষ কিভাবে আচরণ করবে সেটা তার হাতে নেই বা তার হাতে রাখলে আর হবে না, একটা শাসন প্রক্রিয়ার মাধ্যমে এটা করতে হবে। এটা বলতে বলতে কিন্তু আমরা যেভাবে আমাদের আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, সেখানে কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারছি যে এই পরিবেশগত প্রশ্নে, শাসনের প্রশ্নে কিন্তু সরকার এবং নাগরিক সমাজের সম্পর্কে একটা নতুনত্ব আসছে। বিশেষভাবে আমরা দেখতে পাচ্ছি যে সরকার কিন্তু নিজের মতো পুরোটাই চলতে পারছে না, বা মোর ইম্পর্টেন্টলি চাইছেও না। there is a growing need, দেখা যাচ্ছে যে কিছু ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিকরণ যাকে বলে, এরম একটা দৃষ্টিভঙ্গি বিভিন্ন সরকারের আচরণে দেখা যাচ্ছে, যে এমন কোনো বিষয়, সেটা পরিবেশ হতে পারে, গরিবের উন্নয়নের ক্ষেত্রে হতে পারে, পাবলিক পলিসির ক্ষেত্রে হতে পারে, যেগুলো এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সরকার এগিয়ে এসে নাগরিক সমাজের সাহায্য চাইছে। কোথাকার সরকার? ভেরি ইন্টারেস্টিংলি, শুধুমাত্র উন্নত দেশের সরকার কিন্তু নয়, উন্নয়নশীল পৃথিবীর সরকারও কিন্তু আস্তে আস্তে মানুষের পার্টিসিপেশন কামনা করছে ডিসিশন মেকিং প্রসেস বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতে। সরকার বলছে নাগরিক সমাজকে এগিয়ে আসতে। ভেরি ইম্পর্টেন্টলি, নাগরিক নিজে কিন্তু বলছে না আমাকে নাও নাও, তা নয়, কিন্তু সরকার বলছে নাগরিক সমাজ এগিয়ে এসো, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় হাত মেলাও, সাহায্য করো, তোমাদের মতামত ব্যক্ত করো। পরবর্তী স্লাইড। এখানেই চলে আসছে দ্য কনসেপ্ট অফ
participatory governance, one's very important for your exams. Participatory governance বা অংশগ্রহণমূলক শাসন। পার্টিসিপেটরি গভর্নেন্স বা অংশগ্রহণমূলক শাসনকে অনেক ক্ষেত্রে পার্টিসিপেটরি ডেমোক্রেসি বা অংশগ্রহণমূলক গণতন্ত্র বলা হয়ে থাকে। কাকে বলে এই অংশগ্রহণমূলক গণতন্ত্র বা অংশগ্রহণমূলক শাসন? যেই শাসন ব্যবস্থায় নাগরিকদের এমন কিছু বিষয় যা তাকে প্রভাবিত করে তা নিয়ে নিজেদের বক্তব্য, মতামত এবং উপদেশ জানানোর অধিকার থাকে এবং সেই মতামতগুলি সরকার সিদ্ধান্ত ও নীতি প্রণয়নের সময় মাথায় রাখে, তাকে পার্টিসিপেটরি গভর্নেন্স বা অংশগ্রহণমূলক গণতন্ত্র বলে। খুব সোজাভাবে বললে, সরকার যেখানে নাগরিককে এগিয়ে আসতে বলছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতে কি করার কথা বলছে? তাদের মতামত জানাতে বলছে, উপদেশ জানাতে বলছে, তাদের বক্তব্য জানাতে বলছে, বলছে তোমরা এগিয়ে এসো, তোমরা বলো এই বিষয়ে তোমাদের কি বক্তব্য। এবং খুব ইন্টারেস্টিংলি দেখা যাচ্ছে যে সারা পৃথিবীতেই কিন্তু একে একে প্রচুর দেশের সরকার এইভাবে পথ চলা শুরু করেছে। শাসন প্রক্রিয়ায় নাগরিক অংশগ্রহণকে, তার মানে আমরা যেটা একটু আগেই বললাম, ডেভেলপিং বা ডেভেলপড কান্ট্রিগুলো খুব উৎসাহ দিচ্ছে। মানে নাগরিকের অংশগ্রহণটা শুধুমাত্র আর ভোট দিলাম তাতেই শেষ হয়ে যাচ্ছে এমন কিন্তু থাকছে না। নাগরিক অংশগ্রহণকে তার মানে ভোটাধিকারের বাইরে বার করে তাদেরকে উৎসাহ দেয়া হচ্ছে যে তোমরা নানা রকম প্রক্রিয়া উদ্ভাবন করো, তোমরা এসে বলো সরকারকে এবং এইভাবে তোমরা শাসন প্রক্রিয়ায় এসো। আবার বলছি, মনে রেখো, সরকার কিন্তু উৎসাহ দিচ্ছে নাগরিককে পার্টিসিপেট করতে শাসন প্রক্রিয়ায়। নেক্সট স্লাইড। তাহলে এই অংশগ্রহণমূলক গণতন্ত্র বা এই অংশগ্রহণমূলক গভর্নেন্সের পরিধিটা কি? মানে মানুষ বা নাগরিক সমাজ এগিয়ে এসে পরিবেশের কারণে বা অন্যান্য উন্নয়নের যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে সরকারি শাসন প্রক্রিয়াকে সাহায্য করছে, এই যে মতামত দিচ্ছে, উপদেশ দিচ্ছে, বক্তব্য জানাচ্ছে, সরকার এরপর কি করছে? গণতন্ত্রটা কোথায় হচ্ছে? এগুলো তো মানুষ জানাচ্ছে, এই অবধি হলো। কিভাবে সরকার এটা করছে মানুষকে নিয়ে? 4টে পয়েন্টে এটা হচ্ছে। প্রথম বলছে যে সরকার নিজে যা সিদ্ধান্ত গ্রহণ করতে চেয়েছিল, সরকারের নিজের যা ডিসিশন মেকিং ডিজায়ার ছিল, তার বাইরে বেরিয়ে সরকার কিন্তু নাগরিক সমাজের সাজেস্ট করা কিছু বিকল্প ভাবনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছে। সেই দিন আর নেই যেখানে সরকার বলছে যে না, আমি আমার বন্ধ ঘরে আমার কমিটি মেম্বারদের নিয়ে তৈরি করে নিয়েছি আমার পলিসি, এটাই আমরা ইমপ্লিমেন্ট করব, তোমাদের আর কোনো জায়গা নেই, তোমাদের উপরে চাপিয়ে দেব, তোমাদের মানতে হবে, না মানলে শাস্তি। সেই যুগ শেষ। সরকার এখন কি করছে? নিজের সিদ্ধান্তের বাইরে বেরিয়ে নাগরিকরা যা বলেছিল তার বিভিন্ন বিকল্প ভাবনাকে স্বাগত জানাচ্ছে। 2, কি করছে? এই যে বিকল্প ভাবনাগুলিকে স্বাগত জানাচ্ছে, এই ভাবনা এবং পছন্দ অনুযায়ী পরবর্তী নীতি, নিয়ম এবং প্রতিষ্ঠান তৈরি করছে। তার মানে দেখো, সরকার কিন্তু ওগুলোকে বাক্সের মধ্যে বন্দি করে রেখে দিচ্ছে না, বিকল্প ভাবনাগুলোকে স্থান দিচ্ছে কোথায়? পরবর্তী নীতি নির্মাণে, কিছু নিয়ম তৈরি করাতে, কিছু প্রতিষ্ঠানের ভাবনায়, সেগুলোকে কাজে লাগাবার চেষ্টা করছে। কিভাবে কাজে লাগাচ্ছে সেটাই হচ্ছে নাম্বার 3। সেই প্রস্তাবিত নীতি এবং নিয়ম এবং প্রতিষ্ঠানের বাস্তবায়ন ঘটাচ্ছে। নীতি তৈরি হলো, এবার অলরেডি তোমরা পড়েছো পলিসি মেকিং, কাজেই জানো যে নীতি তৈরি হলেই হবে না, তার একটা বাস্তবায়ন ঘটানো দরকার। কাজে এই প্রস্তাবিত নাগরিক সমাজের যে প্রস্তাবিত নীতি যা কিছু হচ্ছে,
সেগুলোর ধীরে ধীরে বাস্তবায়ন ঘটানোর চেষ্টা করছে। এবং 4 নম্বর কি করছে, শুধু বাস্তবায়ন বা বাস্তবায়িত করেই কিন্তু শাসন প্রক্রিয়া সেখানে ছেড়ে দিচ্ছে না, তারা দেখছে যে বাস্তবায়িত এই যে নীতিগুলো দেয়া হয়েছে এইগুলো কতটা মানুষ মেনে চলছে। এই নীতিগুলোর নিরীক্ষণ হচ্ছে, পরীক্ষা করে দেখছে যে নীতিগুলো, যে পলিসিগুলো এখন মেনে চলা হচ্ছে তাতে কি পরিবেশ বাঁচছে, পরিবেশ কি পরিবেশের মতো থাকছে, নাকি না সেখানে আবার আরো কিছু রদবদল দরকার, আরো কিছু সম্পাদনা করতে হবে। কাজেই সেখানে কিন্তু নিরীক্ষণ একটা নিয়মিত চলতে থাকছে এবং সেখানেও সরকারি দায়বদ্ধতা বজায় থাকছে। মাথায় রাখতে হবে যে যেখানে এই 4টে কাজই একসঙ্গে হবে সেখানেই অংশগ্রহণমূলক শাসন সবথেকে বেশি কার্যকরী হবে। নেক্সট স্লাইড। কাজেই এখান থেকে আমরা অবশেষে এই সিদ্ধান্তে আসতে পারি যে আজকের পৃথিবীতে, আজকের বর্তমান পরিস্থিতিতে মানুষ এবং পরিবেশের মিথস্ক্রিয়ায় যে জায়গায় পরিবেশের অধঃপতন এসে দাঁড়িয়েছে, সেইখানে কিছু ইনস্টিটিউশনালাইজড স্পেস বা জায়গা থাকা দরকার, যেখানে একটা মত বিনিময়ের জায়গা থাকবে, পরস্পরকে নিয়ে ভাবনা এবং বিবেচনার জায়গা থাকবে, কিছু পদক্ষেপ সঠিক কিনা সেগুলোকে বারবার যাচাই করে দেখতে হবে। অর্থাৎ কোনো পদক্ষেপ নিলাম তারপরেই ভুলে চলে গেলাম নিজের পথে, তাহলে হবে না, আমাকে ভাবতে হবে সেটা নিয়ে। যা যা সিদ্ধান্ত আগে নেওয়া হয়েছে সেগুলোরও ক্রমাগত পর্যালোচনা করে যেতে হবে, দরকারে সেগুলোর নানা রকম রদবদলও ঘটাতে হবে। এগুলো করলে তবেই প্রশাসনিক ভাবনায় নতুনত্ব আসবে। ব্যর্থতা তো আসবেই, কিন্তু তার সঙ্গে ওই যে 50 বছর পিছিয়ে হাঁটার কথা বলা হয়েছে সেখানেও কিন্তু কিছুটা সাফল্য আসবে। এবং এই ব্যর্থতার সাফল্য নিয়ে কার্যকরী পরিচালন ব্যবস্থার হাত ধরে হয়তো বা মানুষ পরিবেশের সাথে তার সম্পর্ক কিছুটা হলেও শুধরে নিতে পারবে। থ্যাংক ইউ। কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারো বা পারেন, তা না হলে আমরা একদম শেষ মানে অনুষ্ঠানের শেষের ঘোষণা করে ফেলবো আর কি। কারোর কোনো প্রশ্ন নেই? সত্যি এতক্ষণ আমরা সুন্দর একটা উপস্থাপনা শুনলাম, এত প্রাঞ্জল ছিল গোটা মানে উপস্থাপনাটা, যে আমার বিশ্বাস আজ এখানে যারাই উপস্থিত যারা এতক্ষণ শুনছিলেন ধৈর্য ধরে, তাদের আমারই মতন ভীষণ ভালো লেগেছে। শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে ভবিষ্যতে এই আবারও হয়তো সহেলি ম্যাডামকে আমরা আমন্ত্রণ জানাবো, আবারও যদি উনি অন্য কোনো বিষয়ের ওপর এইভাবেই ওনার যে দক্ষতা, ওনার যে জ্ঞান, সেটা আমাদের সঙ্গে উনি ভাগ করে নেবেন। তো অসংখ্য ধন্যবাদ সহেলি। সহেলি আমার খুব স্নেহের, থ্যাংক ইউ সো মাচ আমার ওকে রূপালী ফর গিভিং মি বরাবরই দ্য খুব ভালো অপরচুনিটি। লাগে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্যে, এবং এত সুন্দর করে মেয়েদের সামনে এবং আমাদের অনেকেই যারা রয়েছি তাদের সামনে বিষয়টা উপস্থাপন করবার জন্যে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিন্সিপাল ম্যাডাম ডক্টর সোমা ঘোষ মহাশয়াকে। তিনি কিন্তু এ ধরনের অনুষ্ঠান করবার জন্য আমাদেরকে সব সময় সদা উৎসাহিত করেন, এবং ওনার এই উৎসাহের কারণে এবং উনি যেভাবে আমাদেরকে সহযোগিতা করেন সেই জন্য কিন্তু আমরা এই ধরনের অনুষ্ঠান প্রায়ই করে থাকি, এবং এটা একরকমের কাজ করে, আমাদেরকেই তো মেয়েরা শোনে,
তো এইরকম মানে অন্য একটা পার্সপেক্টিভ, অন্য কারোর মুখে শোনা, সেই সৌভাগ্য কিন্তু বারবার আমাদের ঘটে। এইগুলোতে ভীষণ আমাদের বলেন যে না করো, এগিয়ে চলো, এগিয়ে যাও। তো ভীষণ আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ম্যাডামকে। আর আমি ধন্যবাদ জানাই আমাদের ওয়েবিনার সাব কমিটির কনভেনার শ্রী প্রদীপ্ত মুখার্জিকে। তিনি আমার বিভাগেরই অন্যতম অধ্যাপক। তিনি তার যে এনথুজিয়াজম, সেই এনথুজিয়াজম ওনার এনথুজিয়াজম ইজ সাচ দ্যাট এই ধরনের অ্যাক্টিভিটিস করবার সময় ওর ওই এনথুজিয়াজম, it works as a catalyst for us, and we are blessed to have such a teacher in our department. And আমি ধন্যবাদ জানাতে চাই শ্রী অভ্র বসু চৌধুরী এবং শ্রীমতী সুপর্ণা গাঙ্গুলি কে। তারা আমাদের বিভাগেরই ফ্যাকাল্টি মেম্বার্স, এবং তারা তাদের সহযোগিতা আমাদের দিকে মানে আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা করেন তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি ধন্যবাদ জানাই আমার সমস্ত বন্ধুদের, আমার সমস্ত সহকর্মীদের এবং আমার অত্যন্ত স্নেহের ছাত্রীদের, যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন বলে কিন্তু আজকের অনুষ্ঠানটা সফল হয়েছে। আমি ধন্যবাদ দিতে চাই দুজন বিশেষ ব্যক্তিকে, শ্রীমতী আত্রেয়ী ভট্টাচার্য এবং শ্রীমতী পূজা দাস। তাদের ওই প্রযুক্তিগত সহায়তা ছাড়া বোধহয় এই ডিজিটাল মোডে এই ধরনের অনুষ্ঠান করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হতো না। Thank you so much to both of you. And last but not the least, I thank each and everyone who have been a part of the plan and its execution. Thank you. অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ। এখানেই তাহলে শেষ করছি ম্যাডাম। হ্যাঁ, রূপা অ্যাটেন্ডেন্স নিয়েছো? ও হ্যাঁ, আচ্ছা, চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সের একটা লিংক দেওয়া আছে। প্লিজ বিফোর ইউ লিভ সকলে যদি একটু ওটা ফিল আপ করে দেন তাহলে ভালো হয়, প্লিজ। সহেলি, অনেক ধন্যবাদ। সোমাজি, থ্যাংক ইউ টু ইউ এই সুযোগ দেওয়ার জন্য। ভার্চুয়ালি হোক, অ্যাটলিস্ট কথাবার্তা হলো। হ্যাঁ অবশ্যই, আর খুব সুন্দর লাগলো, আমার খুব ভালো লাগলো। আচ্ছা, থ্যাংক ইউ। আমার ভালো লাগলো যে ভালো লেগেছে। মেয়েদের কিছুটা কাজে লাগলেই ভালো। না সত্য, এবং এটা রূপা আজকে এটা একটু ইউনিক আমি বলবো, যে এটা কিন্তু ইন্টারডিসিপ্লিনারি, কারণ জুলজি এবং এনভায়রনমেন্ট সায়েন্সের মেয়েরাও কিন্তু আছে। আচ্ছা, হ্যাঁ দেখলাম, দ্যাট ওয়াজ ভেরি নাইস। এবং আমাদের জুলজির হেড ডক্টর ইন্দ্রজিৎ বিশ্বাস, তিনি আমাকে বললেন ম্যাডাম ভীষণ ভালো বলছেন। তারা তো এই সোশ্যাল সায়েন্সের পার্সপেক্টিভটা শুনতে অভ্যস্ত নয়, সো they enjoyed a lot. Thank you very much. Thank you. Please fill up the feedback form, attendance form. ওখানে ফিডব্যাক দেওয়ারও জায়গা আছে। আচ্ছা, আমি কি লিভ করব তাহলে? হ্যাঁ সহেলি, তুমি একটুখানি ফিল আপ করে দিও প্লিজ। আচ্ছা, আমি তো এটা নিলাম না লিংকটা। আচ্ছা, আমি করে দিচ্ছি। আচ্ছা সোমাদি, করে দিচ্ছি। ওকে ওকে, থ্যাংক ইউ ওয়ান্স अगेन and thank you very much রূপাদি, সোমাদি, and thank you for coming and sharing your resource. থ্যাংক ইউ সো মাচ। আমি লিভ করলাম, এটা ফিল আপ করে দিচ্ছি। ওকে। হ্যাঁ।